আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই শুনুন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। আফগান শরণার্থীদের সাময়িক আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ, বাংলাদেশের প্রত্যাখ্যান। শীঘ্রই ভারত থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী টিকা পাওয়ার ব্যাপারে আশ্বস্ত করলেন হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী। করোনায় আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী বর্তমান অবস্থান নিয়ে কাটেনি ধূম্রজাল। এয়ার বাবল চুক্তির অধীনে ২০ আগস্ট থেকে ভারতের সাথে শুরু হচ্ছে সীমিত পরিসরে ফ্লাইট। জরুরি প্রয়োজন ও চিকিৎসার কাজে সুযোগ মিলবে যাতায়াতের। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে সিরিজ বোমা হামলা এবং দেশে জঙ্গিবাদের উত্থানে বিএনপি জামায়াতের মদতদাতাদের প্রতিবাদে সিলেটে আওয়ামী লীগের মানববন্ধন। দেশে বন্ধ থাকা আন্তনগর ও লোকালসহ সব ধরনের ট্রেন পুরোদমে চলাচল শুরু হচ্ছে বৃহস্পতিবার। তবে আগে থেকেই বন্ধ থাকা লোকাল ও ডেমো ট্রেন চলবে না। আফগানিস্তানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজে ফেরাতে নতুন পদক্ষেপ নিয়েছে তালেবান। সাধারণ ক্ষমা ঘোষণা করে কাজে যোগদানের আহ্বান। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও একসময় দেশটির শান্তি প্রতিক্রিয়ায় নেতৃত্ব দেওয়া আবদুল্লাহর সঙ্গে আলোচনায় বসেছেন তালেবানের জ্যেষ্ঠ নেতা আমির খান মুত্তাকি। সারা দেশে করোনায় আরও ১৯৮ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত ৭,৫০০। সিলেটে দীর্ঘ হচ্ছে করোনায় প্রাণহানির তালিকা। ১৭ জনের প্রাণহানির দিনে রেকর্ড সংখ্যক আক্রান্তের সুস্থতা। লেবানন দূতাবাসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার পর বাংলাদেশে আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। ডক্টর মোমেন বলেন, আফগানিস্তানে জনগণের সরকার হলে আমরা তাদের সঙ্গে থাকব। আফগানিস্তানের পরিস্থিতি আমরা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের অনুরোধ করেছে কিছু আফগানকে সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেওয়ার জন্য। তবে আমরা তাদের বলেছি আশ্রয় দিতে পারলে আমরাও খুশি হতাম। তবে আমরা ইতোমধ্যেই ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। আমাদের নতুন করে আর কোনো শরণার্থীকে আশ্রয় দেওয়ার মতো পরিস্থিতি নেই। বিদেশের মিশনগুলোতে পাসপোর্ট সংকট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্ট সরবরাহ করে পাসপোর্ট অধিদপ্তর। তবে প্রিন্ট করতে না পারার জন্য এই সংকট সৃষ্টি হয়েছে। এখন আবার প্রিন্টিং শুরু হয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী জানিয়েছেন, সেরাম থেকে শীঘ্রই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পাবে বাংলাদেশ। মঙ্গলবার ভারত সরকারের দেওয়া ৩১টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন হাইকমিশনার। তিনি বলেন, ভারতের করোনাভাইরাস পরিস্থিতি এখন উন্নতির দিকে। ভারত চুক্তি অনুযায়ী বাংলাদেশকে সেরাম থেকে যে টিকা দেওয়ার কথা আশা করেছি খুব শীঘ্রই সেটি দেওয়া হবে। বিক্রম দুরাইস্বামী বলেন, ভারতে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দেশের বাইরে টিকা সরবরাহ বন্ধ করা হয়। আমাদের টিকা উৎপাদনের সক্ষমতা বাড়ানো হচ্ছে। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, ভারতের কাছে বাংলাদেশ প্রধান অগ্রাধিকার। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন আশা প্রকাশ করেন যে ভারত খুব দ্রুতই প্রতিশ্রুত অ্যাস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশে সরবরাহ করবে। বাংলাদেশে ভারতের বায়োটেকের টিকার ট্রায়াল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার জানান, এর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেতে আবেদন করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ৪ দলীয় জোট সরকারের সময়ে দুর্দণ্ড প্রতাপশালী ব্যক্তি ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিস চৌধুরী। করোনায় তার ফুসফুস সংক্রমিত হয়েছে। এছাড়া বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন তিনি। তবে হারিস চৌধুরীর বর্তমান অবস্থান নিয়ে এখনও ধূম্রজাল রয়েছে।
কেউ বলছেন যুক্তরাজ্যে তার পরিবারের সাথে অবস্থান করছেন হারিস, আবার কারো মতে তিনি ভারতে তার নানার বাড়িতেই আছেন। জোট সরকারের ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা হাওয়া ভবনের নিয়ন্ত্রণকর্তাদের একজন ছিলেন আবুল হারিস চৌধুরী। কিন্তু 111-এর পট পরিবর্তনের পর হাওয়া হয়ে যান হাওয়া ভবনের শক্তিধর এই নেতা। এরপর তার উধাও রহস্য নিয়ে নানা কথা ভেসেছে বাতাসে। কখনো ভারত, কখনো ইরান, আবার কখনো যুক্তরাজ্যে তার অবস্থানের কথা শোনা গেছে, কিন্তু তার সঠিক অবস্থান নিশ্চিত করতে পারেনি কেউই। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন এমন তথ্য পাওয়া গেছে তার স্বজনদের কাছ থেকে। যুক্তরাজ্যে পরিবারের সাথেই আছেন তিনি। করোনা আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে। করোনা হওয়ার পর তার ফুসফুসে সমস্যা দেখা দিয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। তবে অপর একটি সূত্র জানিয়েছে তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখানেই করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার সন্ধ্যা থেকে সিলেট বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতা ফেসবুকে হারিস চৌধুরীর অসুস্থতার খবর জানিয়ে তার জন্য দোয়া চান। এরপর থেকে সিলেট জুড়ে ফের আলোচনায় আসেন হারিস চৌধুরী। তবে যারাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দোয়া চেয়েছেন তাদের কেউই হারিস চৌধুরীর অবস্থান নিশ্চিত করতে পারেননি। এই স্ট্যাটাসের সূত্র ধরে যোগাযোগ করা হয় হারিস চৌধুরীর চাচাতো ভাই সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথে। বাংলাদেশ প্রতিদিনকে তিনি জানান, সোমবার যুক্তরাজ্যে অবস্থানরত তার এক চাচাতো ভাই ফেসবুকে অসুস্থতার খবর জানিয়ে স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাস দেখে তিনি যুক্তরাজ্যে অবস্থানরত হারিস চৌধুরীর মেয়ে মুন্নু চৌধুরীকে ফোন দেন। মুন্নু তার বাবার অসুস্থতার খবর নিশ্চিত করে জানান তার ফুসফুসে সমস্যা দেখা দিয়েছে। হাসপাতালে কয়েকদিন চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি বাসায় আছেন। আশিক চৌধুরী জানান, উধাও হয়ে যাওয়ার পর থেকে হারিস চৌধুরীর সাথে তাদের আর কোনো যোগাযোগ হয়নি। বর্তমানে হারিস চৌধুরীর স্ত্রী ও মেয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন। ছেলে জনি চৌধুরী নরওয়ের একটি তেল কোম্পানিতে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করেন। হারিস চৌধুরীর শারীরিক অবস্থা খারাপ ও তিনি করোনা আক্রান্ত এমনটা শুনেছেন বলে জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির আহ্বায়ক ইকবাল আহমদ। তিনি হারিস চৌধুরীর ঘনিষ্ঠজন ছিলেন। তিনি জানান, লোকমুখে তিনি শুনেছেন হারিস চৌধুরী গুরুতর অসুস্থ, তার করোনা হয়েছে। হারিস চৌধুরীর পরিবার দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। হারিস চৌধুরী উধাও হওয়ার পর তারা আর দেশে ফেরেননি। সূত্র জানায়, হারিস চৌধুরী তার পরিবারের সাথে যুক্তরাজ্যে অবস্থান করছেন। কয়েকদিন আগে তার করোনা পজিটিভ ধরা পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নিয়ে আসা হয়। তবে তার ফুসফুস সংক্রমণ রয়েছে। করোনা ছাড়াও বার্ধক্যজনিত নানা রোগে তিনি ভুগছেন। তিনি আগেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সর্বশেষ 2002 সালে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে রক্ত পরিবর্তন করে আসেন। দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আরেকবার তিনি রক্ত পরিবর্তন করিয়েছিলেন বলে জানা গেছে। এদিকে অপর একটি সূত্রে জানা গেছে, হারিস চৌধুরী পার্শ্ববর্তী ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বদরপুরে মামার বাড়িতেই আছেন। সেখান থেকে তিনি ব্যবসা করছেন। কয়েকদিন আগে সেখানেই তিনি করোনা আক্রান্ত হন। এরপর রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেলে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। 2-3 দিন পর তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তার ফুসফুসে সংক্রমণ রয়েছে। তার চিকিৎসার দেখভাল করছেন তার এক ব্যবসায়িক পার্টনার। তিনি আগেই করোনার 2 ডোজ ভ্যাকসিন নিয়েছেন বলে জানা গেছে। 2007 সালে দেশে জরুরি অবস্থা জারির সপ্তাহখানেক পর স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার দর্পণগড়ে বেড়াতে আসেন হারিস চৌধুরী। ওই দিন বাড়ির পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারস্থ ইসামতি টাইটেল মাদ্রাসায় তিনি বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনি বাড়ি ফিরে যান। রাত 12টার পর তার ব্যক্তিগত সহকারী আতিক মোবাইল ফোনে ঢাকায় বিএনপি নেতাদের বাসায় যৌথ বাহিনীর অভিযানের কথা জানায়। এ খবর পেয়ে হারিস চৌধুরী স্ত্রীকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হন। এর কয়েক ঘন্টা পর যৌথ বাহিনী তার বাড়িতে হানা দিলে তাকে পায়নি। এরপর কয়েকদিন সিলেটের বিভিন্ন স্থানে আত্মগোপন থেকে 2007 সালের 29 জানুয়ারি জকিগঞ্জ সীমান্ত দিয়ে রাতের আধারে ভারতে পালিয়ে যান বিএনপি সরকারের দাপুটে এই
নীতি নির্ধারক। এরপর তিনি ওঠেন নানার বাড়ি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার বদরপুরে। এরপর পাকিস্তান হয়ে ইরানে তার ভাই আব্দুল মুকিত চৌধুরীর কাছে পৌঁছান, এমন খবরও চাউর হয়। ইরান কয়েক বছর থেকে তিনি যুক্তরাজ্যে পরিবারের কাছে যান। সেখান থেকে ভারতে যাতায়াত করতেন এবং ব্যবসা বাণিজ্য দেখভাল করতেন বলে একাধিক সূত্র বিভিন্ন সময় নিশ্চিত করেছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2018 সালে যাবজ্জীবন সাজা হয় হারিস চৌধুরীর। একই বছরের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হারিস চৌধুরীর 7 বছরের জেল ও 10 লাখ টাকা জরিমানা হয়। এছাড়া সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় হারিস চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এয়ার বাবুল চুক্তির অধীনে আগামী 20 আগস্ট শুক্রবার থেকে সীমিত পরিসরে ভারতের সঙ্গে ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। মঙ্গলবার ভারত সরকারের দেওয়া 31টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর মোমেন বলেন, ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির অধীনে 20 আগস্ট থেকে ফ্লাইট চালু হবে বলে আশা করছি। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য প্রচুর চাহিদা রয়েছে। আমরা ভারত সরকারকে অনুরোধ করার পর তারা ফ্লাইট চালু করছে। এর আগে সোমবার এক সার্কুলারে বিবেচক জানায়, ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া সার্কুলারে বিশ্বের 27টি দেশের যাত্রীদের জন্য বাংলাদেশ ভ্রমণে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে সংস্থাটি। সার্কুলারে আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, সুইজারল্যান্ড, জর্জিয়া, ইরান, লিবিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, স্পেন সহ মোট 11টি দেশের জন্য পৃথক নির্দেশনা দিয়েছে বিবেচক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে সপ্তাহে 4টির মতো ফ্লাইট চলতে পারে। চিকিৎসা সহ শুধু জরুরি প্রয়োজন রয়েছে এমন ব্যক্তিরা চলাচলের সুযোগ পাবেন। এক্ষেত্রে স্থল সীমান্ত দিয়ে বর্তমানে যেভাবে ভারত থেকে বাংলাদেশিরা ফিরছেন, ফ্লাইটে ফেরার ক্ষেত্রে ঠিক একই নিয়ম অনুসরণ করতে হবে। দিল্লির আগ্রহের পরিপ্রেক্ষিতে গেল 4 আগস্ট আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর এয়ার বাবল চুক্তির অধীনে সীমিত পরিসরে ফ্লাইট চালুর বিষয়ে দেশটিকে চিঠি দেওয়া হয়। চিঠিতে গত 11 আগস্ট থেকে ফ্লাইট চালুর বিষয়ে প্রস্তাব ছিল ঢাকার। বেবিচক সূত্র বলেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার শর্ত ও ফ্রিকোয়েন্সি বরাদ্দ অনুযায়ী ভারতে ফ্লাইট চালাতে পারবে। অন্যদিকে ভিস্তারা, স্পাইসজেট, ইন্ডিগো বা এয়ার ইন্ডিয়ার মতো ভারতীয় এয়ারলাইন্সগুলো বিশেষ ফ্লাইট চালাতে পারবে। করোনার কারণে অনেক দিন বন্ধ থাকার পর গত বছরের অক্টোবরে এয়ার বাবল চুক্তির অধীনে ভারতের সঙ্গে ফ্লাইট চালু করে বাংলাদেশ। তবে করোনার সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ায় চলতি বছরের 23 মার্চ থেকে আকাশপথে চলাচল বন্ধ করে দেয় ভারত। বাংলাদেশেও করোনার বিস্তার ঠেকাতে 5 জুলাই ভারতসহ 8টি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। সম্প্রতি ভারতের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত 14 জুলাই ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে এয়ার বাবল চুক্তির অধীনে ফ্লাইট চালুর অনুরোধ করা হয়। এ সংক্রান্ত একটি চিঠি ভারতীয় দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। 2005 সালের 17 আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলা এবং দেশে জঙ্গিবাদের উত্থানে বিএনপি জামায়াতের মদতদানের প্রতিবাদে সিলেটে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে সিলেট জেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থাকাকালে দেশে জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। ফলে 2015 সালের 17 আগস্ট দেশের 63 জেলার 450 স্থানে একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। তৎকালীন ক্ষমতাসীনদের নির্লিপ্ততায় সে সময় বাংলাদেশে বোমা তৈরি, বোমা বহন, বোমা হামলা নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছিল।
খালেদা নিজামীদের পৃষ্ঠপোষকতায় জঙ্গি গোষ্ঠী সে সময় বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তাদের সেই স্বপ্ন ধূলিসাৎ করে ২০০৮ সালের জাতীয় নির্বাচনে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ জঙ্গিবাদ মুক্ত উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নিজামুদ্দিন, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মুশাহিদ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল। আমরাও চাই এ সকল জঙ্গিবাদ যারা সৃষ্টি করতে চায় তাদেরকে বিচারের আওতায় আনা হোক। এখনও তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একসাথে বাংলাদেশের 63 ডিস্ট্রিক্টের মধ্যে 500টি জায়গাতে গ্রেনেড হামলা হয়েছিল। এই খালেদা জিয়ার কুখ্যাত সন্তান তারেক জিয়া এবং লুৎফর রহমান বাবরের নেতৃত্বে এগুলা চলছিল। সেইগুলার প্রতিবাদে আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে সিলেট জেলা আওয়ামী লীগ আমরা মানববন্ধন করতেছি। দেশে বন্ধ থাকা আন্তনগর ও লোকাল সহ সব ধরনের ট্রেন চলাচল বৃহস্পতিবার থেকে পূর্ণমাত্রায় শুরু হচ্ছে। এদিন থেকে আবার বন্ধ থাকা ডেমো ট্রেন চলাচল শুরু হবে। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। বিধিনিষেধে শিথিল হওয়ায় গেল 11 আগস্ট থেকে রেলওয়ের 36 জোড়া আন্তনগর ট্রেন চলাচল শুরু করে। বৃহস্পতিবার থেকে আরও 12 জোড়া আন্তনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। গত 11 আগস্ট থেকে 20 জোড়া কমিউটার ও অন্যান্য লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছিল। আগামী বৃহস্পতিবার থেকে তার সঙ্গে আরও 24 জোড়া কমিউটার, লোকাল ও ডেমো ট্রেন চলাচল শুরু হচ্ছে। মঙ্গলবার রেলওয়ের ট্রান্সপোর্টেশন শাখার উপপরিচালক অপারেশন রেজাউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। তবে রেলওয়ের 9টি লোকাল ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে বলে তাতে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম সিলেট রুটের জালালাবাদ এক্সপ্রেস, ঢাকা ময়মনসিংহ রুটের ইসাখা এক্সপ্রেস, আখাউড়া সিলেট রুটের কুশিয়ারা এক্সপ্রেস, চাঁদপুর লাকসাম রুটের লাকসাম কমিউটার, লাকসাম নোয়াখালী রুটের নোয়াখালী কমিউটার। এছাড়াও চট্টগ্রাম দুহাজারী ময়মনসিংহ, দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ ভৈরব বাজার ও সিলেট ছাতক রুটের একটি করে লোকাল ট্রেন চলাচল করবে না। রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল হক জুয়েল জানান, বৃহস্পতিবার থেকে বন্ধ থাকা আন্তনগর ও লোকাল সব ধরনের ট্রেন চালু হচ্ছে। তবে আগে থেকেই বন্ধ থাকা 9টি লোকাল ও কমিউটার ট্রেন আপাতত চলাচল করবে না। এগুলো বিভিন্ন কারণে করোনার আগে থেকেই বন্ধ রয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজে ফেরাতে নতুন পদক্ষেপ নিয়েছে আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করা তালেবান। মঙ্গলবার সশস্ত্র এ গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। এছাড়া তাদের কাজে ফেরার আহ্বান জানিয়েছে তালেবান। সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে তালেবানের এই বিবৃতিতে বলা হয়েছে, আপনাদের উচিত পূর্ণ বিশ্বাস নিয়ে নিয়মিত জীবনে ফিরে আসা। রোববার আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপর থেকে দেশটির প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে, কারণ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মীরা যাচ্ছেন না। এছাড়া থানাগুলো থেকে পালিয়েছে পুলিশ। এরপর সেখানে লুটপাটের ঘটনা ঘটেছে। যদিও তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন তালেবানের সশস্ত্র সদস্যরা, কিন্তু এতে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি, কারণ এরপরেও লুটের ঘটনা ঘটেছে। মূলত তালেবানের সশস্ত্র সদস্যরা কাবুলে ঢোকার আগেই দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। এছাড়া তালেবান পুরো শহরের নিয়ন্ত্রণ নিলে সেখানকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। অনেকে শহর ছেড়ে পালানোর চেষ্টা করে, আবার অনেকে দেশ ছাড়তে সীমান্তে ও বিমানবন্দরে অবস্থান নেয়।
এদিকে আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং একসময় দেশটির শান্তি প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়া আলোচনা পরিষদের নেতা আবদুল্লাহর সঙ্গে আলোচনায় বসেছেন তালেবানের জ্যেষ্ঠ নেতা আমির খান মুত্তাকি। মঙ্গলবার রাজধানী কাবুলের রাজনৈতিক নেতাদের সঙ্গে এই আলোচনা শুরু হয়েছে বলে খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এপি। আলোচনার সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে কাবুলে আলোচনার এই তথ্য জানিয়েছেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তিনি নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন। এপি বলেছে, তালেবানের সর্বশেষ ক্ষমতার সময় আফগানিস্তানের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ছিলেন তালেবানের নেতা আমির খান মুত্তাকি। গত রোববার আফগানিস্তানের প্রেসিডেন্সিয়াল প্যালেস থেকে প্রেসিডেন্ট আশরাফ গনির পালিয়ে যাওয়ার আগে থেকেই আফগান রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছিল আমির খান। কর্মকর্তারা বলেছেন, রাজধানী কাবুলে চলমান আলোচনার উদ্দেশ্য হল তালেবানের অন্যান্য নেতাকে নতুন সরকারে আনা। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক আফগান সরকার গঠন করা হবে। এর আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট আফগানরা বলেছেন, কিছু আলোচনা গভীর রাত পর্যন্ত হয়েছে এবং প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে চলে যাওয়ার পরও আলোচনা চলেছে। সারা দেশে গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৪,৫৪৭ জনে। এছাড়া একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৭,৫৩৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪,৩৩,৩৯৬ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২,৯৫০ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩,১৪,৯১৬ জন। সারা দেশের সবকটি ল্যাবে গেল ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮,৮৮১ জনের। আর পরীক্ষা করা হয়েছে ৩৯,২৭৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯.18%। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৪,৮০,৮১৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৯০%। বিভাগ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৭২ জন। এছাড়া চট্টগ্রামে ৫২ জন, রাজশাহীতে ৯ জন, খুলনায় ২৬ জন, বরিশালে ৭ জন, সিলেটে ১৮ জন ও রংপুরে ৬ জন এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন। নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ১১৬ জন পুরুষ এবং ৮২ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন, হাসপাতালে মৃত অবস্থায় আনয়ন ৩ জন, বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬,১৪৯ জন এবং নারী ৮,৩৯৮ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সিলেটে কেবল দীর্ঘ হচ্ছে করোনায় প্রাণহানির তালিকা। মঙ্গলবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটে করোনা কেড়ে নিয়েছে আরও ১৭ জনের প্রাণ। এ প্রাণহানির দিন সিলেট বিভাগে রেকর্ড সংখ্যক আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। ২৪ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৭৫৮ জন। এর একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৫৭ জন। মঙ্গলবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় যে ১৭ জন মারা গেছেন তাদের সবাই সিলেট জেলার। আর এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৯ জনে। মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার ৭৪৫ জন, সুনামগঞ্জের ৬১ জন, হবিগঞ্জের ৪৪ জন ও মৌলভীবাজারের ৬৯ জন। এদিকে গেল ২৪ ঘন্টায় আক্রান্ত শনাক্ত হওয়া ৩৫৭ জন নিয়ে বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯,৬২৮ জনে।
এর মধ্যে সিলেট জেলার 30,931 জন, সুনামগঞ্জের 5,675 জন, হবিগঞ্জের 5,936 জন ও মৌলভীবাজার জেলার 7,086 জন। সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন 758 জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে এটাই হচ্ছে একদিনে সর্বোচ্চ সুস্থতার রেকর্ড। আর এ নিয়ে সিলেট বিভাগে সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে 37,795 জন। এর মধ্যে সিলেট জেলার 25,408 জন, সুনামগঞ্জের 4,247 জন, হবিগঞ্জের 2,906 জন ও মৌলভীবাজারের 5,234 জন। যথাযথ মর্যাদায় লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বাণী পাঠের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এছাড়া শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে দূতাবাস। বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় দোয়ায়। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসির সভাপতিত্বে সভা পরিচালনা করেন। প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণী পাঠ করে শোনান যথাক্রমে। শ্রম সচিব আবদুল্লাহ আল মামুন, সাইদুর রহমান ও আরমান প্রধান। জাতীয় শোক দিবস উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় ও সর্বশেষে বঙ্গবন্ধুর জীবনী ও দিবসটির তাৎপর্যের উপর আলোচনা করেন লেবানন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, লেবানন আওয়ামী লীগের নেতাকর্মীরা সহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।